রসুলপুর গ্রামটি আর 10টা সাধারণ বাংলাদেশি গ্রামের মতোই শান্ত, সুজলা-সুফলা ছিল। কিন্তু গত কয়েক মাস ধরে গ্রামটির রাতের রূপ সম্পূর্ণ বদলে গেছে। অন্ধকার নামলেই গ্রামের উত্তর মাথার সেই মস্ত, শতাব্দী প্রাচীন বুড়ো বটগাছটার দিক থেকে এক হাড় কাঁপানো শা শা আওয়াজ ভেসে আসত। সেই আওয়াজ পুরো গ্রামের মানুষের বুকে কাঁপন ধরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। সবচেয়ে বড় রহস্য আর আতঙ্কের কারণটা দেখা যেত পরদিন সকালে। গ্রামের কোনো না কোনো গৃহস্থের গোয়ালঘর রাতারাতি খালি হয়ে যেত। কোনোটির এক কোনায় পড়ে থাকত শুধু একতাল তাজা রক্ত আর কিছু ছিটকে পড়া পশম, আবার কোনোটির কোনো চিহ্নই মিলত না। সবচেয়ে অদ্ভুত বিষয় ছিল, কোনো গোয়ালঘরের শক্ত কাঠের বা লোহার শিকল দেওয়া দরজা ভাঙা হতো না। সকালবেলা উঠে গৃহস্থ দেখত দরজা যেমন বাইরে থেকে লাগানো ছিল তেমনই আছে, কিন্তু ভেতরের হৃষ্টপুষ্ট পশুটি গায়েব। যেন কোনো অদৃশ্য হাওয়া এসে সেটিকে এক পলকে উড়িয়ে নিয়ে গেছে। গ্রামের মানুষ বুঝতে পারল, এ কোনো সাধারণ চিতাবাঘ বা শিয়ালের উপদ্রব নয়। গ্রামের প্রবীণরা বলাবলি করতে লাগল, ওই বুড়ো বটগাছেই ডেরা বেঁধেছে এক ভয়ঙ্কর রাক্ষসে পেতনি। গ্রামের মানুষের রাতের ঘুম হারাম হয়ে গেল, চারদিকে ছড়িয়ে পড়ল এক চরম হতাশা। গ্রামের একের পর এক দুধেল গাই আর ভেড়াছাগল উধাও হতে থাকায় গ্রামের মোড়ল হরিশ মণ্ডল আর চুপ করে থাকতে পারলেন না। বিশেষ করে তার নিজের গোয়ালের সবচেয়ে বড় কালো রঙের পাঠাটি যখন এক রাতে কোনো শব্দ ছাড়া গায়েব হয়ে গেল, তখন তিনি মাথায় হাত দিয়ে বসে পড়লেন। চাষি রহমত মিয়ার অবস্থাও ছিল শোচনীয়, তার শেষ সম্বল দুটি গাইও পেতনির পেটে চলে গিয়েছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গ্রামের চণ্ডীমণ্ডপে এক জরুরি সালিশি সভা ডাকা হল। গ্রামের মানুষ সিদ্ধান্ত নিল, কেবল ভাগ্যের উপর ভরসা করে বসে থাকলে চলবে না। গ্রামের 3 সাহসী জোয়ান ছেলে, কালু, বলু আর জগা, হাতে জ্বলন্ত মশাল, লাঠিসোঁটা আর ধারালো রামদা নিয়ে রাতে পাহারা দেওয়ার দায়িত্ব নিন। তারা উত্তর মাথার বটগাছের থেকে কিছুটা দূরে ওতো পেতে বসল। মাঝরাতে হঠাৎ করেই পুরো মাঠ এক অলৌকিক ঘন সাদা কুয়াশায় ঢেকে গেল। সেই কুয়াশার ভেতর থেকে ভেসে এল এক তীব্র মিষ্টি গন্ধ, ঠিক যেন রজনীগন্ধা ফুলের সুবাস। সেই মায়াবী সুবাস নাকে যেতেই কালু আর বলুর চোখ ঘুমে বুজে এল, তারা সম্মোহিত হয়ে পড়ল। জগা কোনোমতে কামড়ে কামড়ে চোখ মেলে রাখতে পেরেছিল। সে আব্বা আলোয় দেখল একটা চিপচিপে লম্বা কালো ছায়া, যার পা দুটো পেছনের দিকে ঘোরানো, উল্টো পা, শূন্যে ভেসে ভেসে রহমতের গোয়াল ঘরের দিকে যাচ্ছে। পেতনিটার চুলগুলো মাটিতে লুটোপুটি খাচ্ছিল আর তার চোখ দুটো জ্বলছিল ঠিক যেন দুটো জ্বলন্ত কয়লার মতো। জগা চিৎকার করতে চাইল, কিন্তু তার গলা দিয়ে কোনো আওয়াজ বেরোল না। সে চরম আতঙ্কে সেখানেই অজ্ঞান হয়ে পড়ে গেল। পরদিন সকালে দেখা গেল, রহমতের শেষ ছাগলছানাটাও উধাও। গ্রামবাসীদের লাঠিসোঁটার জোর পেতনির মায়ের কাছে হেরে গেল। পাহারা ব্যর্থ হওয়ার পর রসুলপুর যেন এক ভুতুরে নিস্তব্ধ নগরীতে পরিণত হল। সন্ধ্যা নামার আগেই সবাই ঘরের দরজা জানালা বন্ধ করে ঈশ্বরের নাম জপ করতে শুরু করত। এই চরম বিপদে এগিয়ে এলেন পাশের গায়ের এক বৃদ্ধ। তিনি মোড়লকে বললেন, এসব জিনপরি বা পেতনির উপদ্রব সাধারণ মানুষের লাঠি দিয়ে তাড়ানো যাবে না। এর জন্য দরকার একজন সিদ্ধহস্ত তান্ত্রিক বা ওঝা। তিনি সুন্দরবনের কোল ঘেঁষে থাকা বিখ্যাত ভৈরব কবিরাজের খোঁজ দিলেন। মোড়ল মশাই নিজের পকেটের টাকা খরচ করে লোক পাঠালেন এবং দিন 3 পর ভৈরব কবিরাজ যখন রসুলপুর গ্রামে পা রাখলেন, তখন দুপুর গড়িয়ে বিকেল। কবিরাজের চেহারা দেখেই গ্রামের মানুষের অর্ধেক ভয় কেটে গেল। লম্বা দোহারা গরন, মাথায় ঝাঁকড়া বাবরি চুল, কপালে মস্ত সিঁদুর আর হলুদের তিলক, আর গলায় রুদ্রাক্ষের মালা। তার ডান হাতে ছিল একটা পিতলের তৈরি শিকড় বাঁধানো ভারী লাঠি, যা মাটিতে পড়লে এক গম্ভীর ঠং ঠং শব্দ হতো। তার চোখ দুটো ছিল অস্বাভাবিক রকমের তীক্ষ্ণ, যেন মানুষের মনের ভেতরটা পড়ে ফেলতে পারেন। মোড়ল মশাই কবিরাজের পায়ে হাত দিয়ে কেঁদে ফেলে গ্রামকে বাঁচানোর আকুতি জানালেন। ভৈরব কবিরাজ মুচকি হেসে অভয় দিয়ে বললেন, মহাবিশ্বের নিয়ম ভেঙে যখন কোনো অশুভ শক্তি মানুষের সংসারে হানা দেয়, তখন তার বিনাশ অবশ্যম্ভাবী। তিনি বটগাছটি পরিদর্শন করে জানালেন, এটি কোনো সাধারণ ভূত নয়, এ হলো এক লোভী রক্তমুখী পেতনি। আজ রাতটাই হবে তার শেষ রাত। অশুভ শক্তিকে ফাঁদে ফেলতে কবিরাজ গ্রামবাসীদের ডেকে কিছু নির্দিষ্ট জিনিস জোগাড় করতে বললেন। একদম কালো কুচকুচে একটি জ্যান্ত ভেড়া, যার গায়ে কোনো সাদা দাগ নেই, 7টি আলাদা পুকুরের জল, শ্মশানের মাটি, 1 পোয়া সর্ষের তেল এবং খাঁটি গাওয়া ঘি, আর একটি বড় মাটির হাঁড়ি। গ্রামের মানুষ মুহূর্তের মধ্যে সব জোগাড় করে এনে দিল। সন্ধ্যা নামার পর কবিরাজ বটগাছের থেকে কিছুটা দূরে একটি ফাঁকা মাঠে নিজের তান্ত্রিক আসন পাতলেন। রাত তখন গভীর, ঘড়ির কাঁটা 12টা ছুঁয়েছে। বটগাছের ওপর থেকে একটা কালো অবয়ব ধীরে ধীরে নিচে নেমে এল। অন্ধকার রাতেও কবিরাজ স্পষ্ট দেখতে পেলেন পেতনিটাকে। তার গায়ের চামড়া ফ্যাকাশে সাদা, মুখটা লম্বাটে আর বিভৎস।
সবচেয়ে ভয়ঙ্কর ছিল তার দাঁতগুলো, মূলোর মতো বড় বড় আর তীক্ষ্ণ, কষ বেয়ে লালা ঝরছিল। ঠিক যখন পেতনিটি ভেড়াটার ওপর ঝাঁপিয়ে পড়তে যাবে, তখনই কবিরাজ তার আড়াল থেকে বাঘের মতো গর্জন করে বেরিয়ে এলেন। তিনি চিৎকার করে উঠলেন, তিষ্ঠ! ওরে পাপিষ্ঠা নিশাচরী, তোর পাপের ঘরা পূর্ণ হয়েছে। একজন মানুষকে এভাবে তার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে পেতনিটি প্রচণ্ড রেগে গেল। সে তার মায়াবিদ্যা শুরু করল। এক দীর্ঘ লাফ দিয়ে কবিরাজের ওপর ঝাঁপিয়ে পড়তে চাইল। কিন্তু কবিরাজ আগেই প্রস্তুত ছিলেন। তিনি এক মুঠো মন্ত্রপুত সর্ষে দানা পেতনির দিকে ছুঁড়ে মারলেন। সেই সর্ষে দানাগুলো পেতনির গায়ে লাগামাত্রই যেন ফুলঝুরির মতো আগুন ছিটকে বেরোতে লাগল। পেতনিটি ব্যথায় চিৎকার করে উঠল। সহজে হার না মেনে পেতনিটি তার কালো জাদু দিয়ে কবিরাজের চারপাশে এক কাল্পনিক অগ্নিকুণ্ড তৈরি করল, আর তার ভেতর থেকে শত শত কালো হাত কবিরাজকে গ্রাস করতে তেড়ে এল। কবিরাজ একদম শান্ত রইলেন। তিনি 7 পুকুরের জল ভরা সেই মাটির হাড়ি থেকে জল নিয়ে নিজের চারপাশে ছিটিয়ে দিলেন আর উচ্চস্বরে চামুণ্ডা মন্ত্র জপ করতে লাগলেন। মন্ত্রের তেজে ও আধ্যাত্মিক শক্তিতে পেতনির তৈরি করা সমস্ত মায়াজাল চোখের পলকে ছিন্নভিন্ন হয়ে গেল। এবার কবিরাজ পেতনিকে পুরোপুরি পরাস্ত করার জন্য চূড়ান্ত পদক্ষেপ নিলেন। তিনি তার ঝুলি থেকে একটি প্রাচীন ভোজপত্র বের করলেন, যাতে একটি বিশেষ ত্রিশূল যন্ত্র আঁকা ছিল। তিনি সেটি ছুঁড়ে মারলেন পেতনির কপাল লক্ষ্য করে। ভোজপত্রটি পেতনির কপালে আসামাত্রই এক তীব্র নীল আলোর বলয় তৈরি হল এবং একটি অলৌকিক নীল ত্রিশূলের আভা তার মাথার ওপর জ্বলে উঠল। পেতনিটি আর এক চুলও নড়াচড়া করতে পারল না। সে যেন এক অদৃশ্য দেওয়ালে আটকে গেছে। সে কবিরাজের শক্তির কাছে নতি স্বীকার করল। তার সেই ভয়ঙ্কর কণ্ঠস্বর এবার এক কান্নায় ভেঙে পড়ল। সে হাত জোর করে কবিরাজের কাছে প্রাণভিক্ষা চাইল এবং প্রতিজ্ঞা করল যে সে আর কোনোদিন এই রসুলপুর গ্রামে আসবে না, কোনো মানুষের ক্ষতি করবে না এবং লোকালয় ছেড়ে দূর মহাশ্মশানে বা গভীর জঙ্গলে চলে যাবে। কবিরাজ তখন ভোজপত্রটি সরিয়ে তাকে মুক্তি দিলেন এবং সাবধান করে দিলেন, যদি আবার কোনো দিন সে এই গ্রামে ফেরে, তবে মন্ত্রের আগুনে পুড়ে ছাই হয়ে যাবে। পেতনিটি এক চিৎকার করে আকাশে উড়াল দিল এবং এক তীব্র কালবৈশাখী ঝড়ের মতো হাওয়া বয়ে যাওয়ার পর সব শান্ত হয়ে গেল। পরদিন সকালে যখন সূর্য উঠল, রসুলপুর গ্রাম যেন এক নতুন আলোয় স্নাত হল। ভোরের সেই আলোয় কোনো আতঙ্ক ছিল না, ছিল পাখির কলকাকলি আর শান্তির আবহাওয়া। দুপুরের দিকে ভৈরব কবিরাজ তার সেই পিতলের লাঠিটি হাতে নিয়ে ঝুলি কাঁধে আবার নতুন কোনো বিপন্ন গ্রামের উদ্দেশ্যে রওনা হলেন। গ্রামের সীমানা পর্যন্ত সমস্ত মানুষ তাকে অশ্রুজ্জ্বল চোখে বিদায় জানাতে এল। সেই থেকে রসুলপুর গ্রামে আর কোনোদিন কোনো পেতনির উপদ্রব হয়নি, কিন্তু ভৈরব কবিরাজের এই বীরত্বের গল্প আজও গ্রামের ঘরে ঘরে অমর হয়ে আছে।